আসসালামু আলাইকুম। শুভ সকাল। দর্শক, স্বাগত জানাচ্ছি সাপ্তাহিক দিনক্ষণ লিড নিউজে। সঙ্গে আছি রুবাইয়া। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম: ৭১ প্রশ্নে জামায়াতের ক্ষমা প্রার্থনার প্রস্তুতি। লিখেছেন নান্দনিকা আগরওয়াল। আগামী নির্বাচনকে সামনে রেখে ৭১ প্রশ্নে ৫৫ বছর পর আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৭১ প্রশ্নে জামায়াত ধীরে ধীরে তার অবস্থান পরিবর্তন করে আসছিল দীর্ঘদিন ধরে। ২০০১ সালে খালেদা জিয়ার সরকারে যোগদান করে জামায়াত নেতারা প্রথমবারের মতো জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে। ২০১০ সালে যুদ্ধ অপরাধের অভিযুক্তদের নিয়ে জেল থেকে জামায়াতের তৎকালীন সেক্রেটারি আলী আহসান মুজাহিদ বলেছিলেন, জামায়াতের যুদ্ধ অপরাধে অভিযুক্ত নেতারা দল থেকে পদত্যাগ করে জামায়াতের নতুন নেতাদের হাতে নেতৃত্ব হস্তান্তরের কথা। এরপর ৭১ প্রশ্নে জামায়াতের নেতৃত্বে সংকট আরও প্রকট হয়। মরহুম ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে সাবেক শিবিররা মিলে জামায়াত থেকে বের হয়ে এবি পার্টি গঠন করেন। ৫ আগস্টের পট পরিবর্তনের পর জামায়াতের আমির শফিকুর রহমান লন্ডনে একটি মিটিংয়ে যদি কিন্তু যোগ রেখে ৭১ প্রশ্নে প্রথমবারের মতো ক্ষমা প্রার্থনা করেন। ডাকসু নির্বাচনে শিবিরের জয়লাভের পর জামায়াত নেতাদের নির্দেশে বিজয়ীরা বুদ্ধিজীবীদের স্মরণে রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে সূরা ফাতিহা পাঠ করেন। এবারে দল হিসেবে কোনো প্রকার যদি কিন্তু ছাড়াই জামায়াতে ইসলামী ৭১ প্রশ্নে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনার প্রস্তুতি গ্রহণ করেছেন। ১৯৯৬ সালের নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা আওয়ামী লীগের বাকশালী দুঃশাসনের জন্য প্রথমবারের মতো জাতির কাছে ক্ষমা চেয়েছিলেন এবং বাকশাল পরবর্তী প্রথমবারের মতো সরকার গঠনেও সক্ষম হয় দলটি। ৭১ প্রশ্নে জামায়াতে ইসলামীর দুটি কর্মকাণ্ডের দায় রয়েছে। প্রথমটি রাজনৈতিক ও দ্বিতীয়টি ফৌজদারি অপরাধের। রাজনৈতিক দায়টি সুস্পষ্ট। দল হিসাবে তৎকালীন জামায়াতে ইসলামী পাকিস্তান অবস্থান নিয়েছিল অখণ্ড পাকিস্তানের পক্ষে, যা মূলত পশ্চিম পাকিস্তানের পাঞ্জাবি শাসকদের পক্ষে চলে যায় আর পূর্ব পাকিস্তানের বৃহত্তর জনগোষ্ঠীর অভিপ্রায়ে বিপরীতে। বিশেষ করে ২৫ মার্চে পাকিস্তান সরকার কর্তৃক অপারেশন সার্চলাইটের মাধ্যমে পূর্ব পাকিস্তানের জনশক্তির ওপর নৃশংস আক্রমণের পর জামায়াতে ইসলামীর ওই রাজনৈতিক সিদ্ধান্ত পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর জন্য অপরাধের বৈধতা সৃষ্টি করে। ২৫ মার্চের পরেও তারা শুধু পশ্চিম পাকিস্তানি জনগোষ্ঠীর সক্রিয় পক্ষে অবস্থান নেয় তাই নয়, দ্বিগুণ উৎসাহে রাজনৈতিকভাবে ঝাঁপিয়ে পড়ে পূর্ব পাকিস্তানের জনগোষ্ঠীর বিরুদ্ধেও। বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পরেও জামায়াতে ইসলামী এই অবস্থানে স্থির ছিল দীর্ঘদিন। তৎকালীন পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমির গোলাম আজম লন্ডনে পাকিস্তান উদ্ধার কমিটি গঠন করে। এই কমিটির উদ্দেশ্য ছিল বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করা এবং আন্তর্জাতিকভাবে পাকিস্তানের পক্ষে প্রচারণার মাধ্যমে বাংলাদেশকে স্বীকৃতি না নিতে উৎসাহিত করা। ১৯৭০ সালের নির্বাচনে জামায়াতে ইসলামী পূর্ব পাকিস্তানে একটি আসনেও জয়লাভ করতে না পেরেও মুক্তিযুদ্ধ চলাকালীন প্রাদেশিক সরকারের ৪টি মন্ত্রিত্ব লাভ করেন। এরা হলেন বহুল পরিচিত পাবনার মতিউর রহমান নিজামী, যুব কৃষি সংক্রান্ত এবং কার্যত আল-বদর বাহিনী পরিচালনার সাথে যুক্ত ছিলেন। জয়পুরহাটের আব্দুল আলিম আইনমন্ত্রী, ভারতের বিহার থেকে আসা শরণার্থী খুরশিদ আহমেদ শিক্ষা ও ধর্মমন্ত্রী এবং সুলতান সালাউদ্দিন স্থানীয় সরকার ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। সুতরাং ৭১ প্রশ্নে জামায়াতে ইসলামীর রাজনৈতিক দায় কোনোভাবেই এড়ানোর সুযোগ নেই। এবার আসা যাক জামায়াতের ইসলামীর ফৌজদারি অপরাধ প্রসঙ্গে। ক্ষমা প্রার্থনার ভিতর দিয়ে ফৌজদারি দায় মোচনের কোনো অপশন খোলা নেই। কিন্তু আজ ৫৫ বছর পর তৎকালীন ফৌজদারি অপরাধের সাথে জড়িত অধিকাংশ জামায়াত নেতা কর্মী আর জীবিত নেই বললেই চলে।
চিহ্নিত অভিযুক্ত জামায়াত নেতাদের ফাঁসি কার্যকর করা হয়েছে, যদিও বিচারিক প্রক্রিয়াটি ছিল ত্রুটিপূর্ণ ও বিতর্কিত। জামায়াতে ইসলামীর বর্তমান নেতৃত্বের কোনো অংশেই এখন আর বিতর্কিত অভিযুক্তরা নেই, দু-একজন ছাড়া। যারা আছেন বা ৫ আগস্টের পর জেল থেকে মুক্ত হয়েছেন, তাদেরও দলটি সাইড লাইনের বাইরে রেখেছে। সুতরাং দল হিসেবে জামায়াতে তার সকল নেতাকর্মীর ফৌজদারি অপরাধকে তাদের ব্যক্তিগত দায় হিসাবেই উল্লেখ করবে, দল হিসাবে না। সুপ্রিম লিডার হিসাবে দলটির বিরুদ্ধে অভিযোগ আনা বা তার বিচার সম্পূর্ণ করা একরকম অসম্ভব, কারণ ফৌজদারি আইনে মৃত ব্যক্তির বিচারের কোনো বিধান নেই। জামায়াতে ইসলামীর নিঃশর্ত ক্ষমা প্রার্থনার ভিতর দিয়ে বাংলাদেশে বিগত ৫৫ বছর ধরে চলে আসা স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি বলে যে রাজনৈতিক মেরুকরণ ছিল, তারও সম্ভবত সমাপ্তি হতে যাচ্ছে। দলটি কট্টর ডানপন্থী অবস্থান থেকেও দৃশ্যত সরে আসছে। হাস্যকর মনে হলেও জামাত অমুসলিমদের জন্য তাদের সংখ্যালঘু শাখা খুলেছে। ডাকসু নির্বাচনের দলটি ইনক্লুসিভ পলিটিক্স নজর কেড়েছে সবার। ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের কথা নেতারা প্রকাশ্যে বলেছেন। যোগাযোগ বাড়াতেও কোমর বেঁধে নেমেছে দলটি। দলটি দিল্লিকে আশ্বস্ত করতে চাইছে তারা ভবিষ্যতে কোনোভাবেই ভারতের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠবে না। ধন্যবাদ সকলকে।